এটা অধ্যায় 7, এপিসোড 7, কুকুর প্রতিপালন সরলীকৃত। তা আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে জায়গা থেকে আপনাদের আমি বলতে চাই, কুকুর রাখা বড় করা এক মানে সাধারণ পদ্ধতি এবং ন্যাচুরাল ভাবে। মানে আজকের দিনে আমি ধরে নিচ্ছি যে আজকে প্রয়োজনের থেকে বেশি কুকুর নিশ্চয়ই ব্রিড হয়েছে, যে কারণে কুকুর বাচ্চা কেনারও লোক পাওয়া যাচ্ছে না এবং মার্কেটে গেলে সেগুলো দাম আগে যা ছিল তার থেকে অন্তত 50-60-70% কি আরও বেশি ডিসকাউন্টে তারা দিচ্ছে। একটা কিনলে আর একটাও দিচ্ছে, আবার এমনকি অনেকের বাড়িতে বিক্রি হচ্ছে না, তারা এমনিতেও দিয়ে দিচ্ছে। তা এই পরিস্থিতিটা কেন হলো এটা একটুখানি ছোট্ট করে আপনাকে বলি। এই যে আমাদের লকডাউন যখন গেছে, আমাদের যখন ওই কি বলে করোনার জন্য যে আমাদের একটা সাংঘাতিক ইয়ে গেছে, তখন একটা পাগলের মতন লোকে কুকুর কিনেছে। মানে মানে এই ভেবে যে এগুলো বাড়িতে বসে আছি, বাড়িতে আমরা যদি কুকুর পুষি এবং ব্রিড করি তার একটা সাংঘাতিক, তার একটা বাজার আছে, এই ভেবে তারা একটা দুটো তিনটে যেমন পেরেছে কিনেছে। সেই সময় কুকুরের মার্কেটটা অত্যাধিক একটা উঠে গেছিল। সেই যে সাংঘাতিক যে একটা স্কাই রকেট করেছিল যে বাজারটা, যেমন শেয়ার মার্কেট উঠে যায় সেই রকম উঠে গেছিল। এবং সেই কুকুরগুলো কেনার পরে সেগুলো এবার বড় হতে হতে 1-1.5-2 বছর 2.5 বছর হয়ে গেছে, এবার তারা বাচ্চা দিতে শুরু করেছে এবং এইসব বাচ্চা মার্কেট ফ্লাড করে গেছে। সেই বাজার পড়ে এখন 10-20% চলে গেছে, মানে শেয়ার বাজার পড়ে গেছে। এবার একটা এমন একটা জায়গায় চলে গেছে যে জায়গা থেকে আর আপনি মানে তোলবার আর কোনো জায়গা নেই। মানে শেয়ার বাজারেও যেমন হয় সেরকমই একটা পরিস্থিতি হয়েছে। তো সেই জায়গায় একটা ব্লক এসে গেছে, তো যে কারণে আজকে খুবই দুর্ভাগ্যজনক যেটা এটা আমাদের এই অ্যানিমালস আর পেটসের মধ্যে, কুকুরের মধ্যে, এটা কুকুরে যদি হয় এটা সব কিছুতেই কিন্তু স্প্রেড করবে। এই যে কুকুর হচ্ছে সব পেটসের রাজা। মানে আমি এই হিসেবে বলছি, মানে কেকের উপর যে আপনার প্লামটা থাকে, মানে সেটাই হচ্ছে কিন্তু এই কুকুর পোষাটা। কুকুর পোষাটা খুব সফিস্টিকেটেড জায়গায়। আজকে সেই করতে গিয়ে আমাদের নানান রকম বিপদ অবশ্য এসছে। আমরা এটাকে ঠিক সেই লাইটে পুষিনি যে ধারণা করে আমাদের ব্রিটিশ এই কুকুর এটাকে তৈরি করেছিল। ওরা অনেক রাহিসি করে জীবনযাপন করেছে। ওরা রোজগার যেমন করতো, ওদের নানান রকম শৌখিনতা ওরা পরিপূর্ণ করত, সেটা কিন্তু তার পরিবর্তে তারা যে প্রতিটা ক্ষেত্রেই যে তাদের টাকা রিটার্ন পেতে হবে প্রতিটা মিনিটে, তখনকার দিনে এরকম একটা পরিস্থিতি ছিল না। এবং সেইটা ওরা করেছে বলে আজকে যে ব্রিটিশ, যেখানে দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার থেকে তারা একটা ছোট্ট জায়গার মধ্যে চলে গেছে। কেন? তাদের যে একটা যে বিরাট একটা ব্যাপার, একটা জমিদারি ব্যাপার, যে জমিদারি ব্যাপারটা আমাদের বাঙালিয়ানাতেও আপনি পাবেন, আগেকার দিনের বাঙালির মধ্যে ছিল। সে এইগুলো তারা পেয়েছিল ওই ব্রিটিশ মনোভাব থেকে। এবং ওরা যে কুকুর টুকুর পুষত তার মধ্যে ফাইন্যান্সিয়াল রিটার্নের ব্যাপারটা কিন্তু মোটেই ছিল না। পরবর্তীকালে অবশ্য কুকুরের বাজার আস্তে আস্তে উঠেছে নানান রকম ভাবে। মানে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, আমি যখন 1989-এ আমি অস্ট্রেলিয়া থেকে গিয়ে যখন আমি কুকুর আনি, আমি জাজিং করতে গিয়েছিলাম এবং তখন আমি 2টো জার্মান শেফার্ড এবং একটা লাসা অ্যাপসো আমি কিনে এনেছিলাম। এবং বিশ্বাস করবেন না, আমি একটা লাসা অ্যাপসো কিনেছিলাম যেটা একদম তখনকার দিনে $12 ছিল অস্ট্রেলিয়ান। আমি কিনেছিলাম ওইটা, যেটা কুকুর 10 মাসের মেলবোর্ন রয়্যালে ক্লাস উইনার, সেই একটা কুকুর আমি কিনেছিলাম আমি $1000 দিয়ে, এবং তার মানে 12,000 টাকা। তারপরে আমি 2টো জার্মান শেফার্ড কিনেছিলাম ছোট বাচ্চা, একটা একটু চোখটা মানে ফিমেল, একটা স্পেশালিটি জাজের কাছ থেকে কিনেছিলাম, জন হিউগো বলে। সে ওই জার্মান শেফার্ডটা সবকিছুই এক্সেলেন্ট, খালি চোখ দুটো একটু লাইট কালার থাকার জন্য সে আমাকে $400 দিয়েছিল। এবং একটা মেল কিনেছিলাম আরেকজনের কাছ থেকে, সেটা অনেকটা মানে ইটস নট আ স্পেশালিটি জার্মান শেফার্ডের মতন জার্মান নয়, সেটা স্ট্যান্ডার্ড যে আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড সে অনুযায়ী জার্মান শেফার্ড,
সেরকম দেখতে সুন্দরও ছিল, যদিও মানে জার্মান কুকুরটা একদম, আমি দু রকমের নিয়েছিলাম, এবং তো এটা $500। তো এই ছিল তখনকার দিনে মার্কেট। আজকের দিনে সেটা তো উঠে গেছেই, সেরকম আর নেই। আর তারপর হচ্ছে যে মানুষ এত পয়সা দিয়ে, এশিয়ান কান্ট্রির লোকেরা এত কুকুর কেনে, এবং সেটা মেন হয় যে কুকুরগুলো তারা পুষছে, তাদের কুকুরটার সঙ্গে কিন্তু কোনো মানে এরা খালি কম্পিটিশনের জন্য কিনছে। এটা আমি বুঝলাম আমার প্রথম জীবনে। তো আমি অস্ট্রেলিয়া এবং এসব জায়গায় মানে দিনের পর দিন, হপ্তার পর হপ্তাহ, মাসের পর মাস থেকেছি কুকুর শেখার জন্যে। তখন দেখেছি তাদের কিন্তু একটা কুকুরের সঙ্গে তারা মানে ব্যবসায়িক ব্যাপারটা হয়েছিল না। একটা কুকুরকে যারা যদি পুষে ফেলতো, তাকে চট করে যে অন্য কাউকে দিয়ে দেবে, হয়তো সে পছন্দ হলো না, কোনো ডিফেক্টিভ ব্রিডিং হচ্ছে বা ব্রিডিং ভালো হচ্ছে না, বাচ্চা তুলবে না, কিন্তু তাকে মানে পূর্ণ বয়স অবধি তারা খাবার দাবার দিয়ে যত্ন করে তারা তাদের ঘরে রেখে দেবে। কিন্তু আমি পরবর্তীকালে যখন এশিয়ায় ট্রাভেল করা শুরু করলাম, তখন একটা অদ্ভুত ডিফারেন্ট জিনিস দেখলাম। আমি দেখলাম যে ওখানে একটা সিজনের পর কুকুরগুলোকে ডিসকার্ড করে দিচ্ছে, আমার নতুন কুকুর নিচ্ছে, নতুন ড্রেসের মতন, যে আমি এই ড্রেসটা তো পরে নিয়েছি এটা একটা ফেস্টিভ্যালে, আর নেক্সট ফেস্টিভ্যালে আর পরা যাবে না, আমাকে অন্য ড্রেস নিতে হবে। এবং যদিও সেই ড্রেসটা কিন্তু আরো 10টা ফেস্টিভ্যাল পরার মতন ভালো, সুন্দর, মজবুত, এবং সে হয়তো ওর থেকে কম দামি একটা জামা কিনেছে, কিন্তু সেটা নতুন, সেটা পরবে, কিন্তু সেই দামিটা সে আলমারিতে রেখে পচিয়ে দেবে। তো এরকম আমি দেখেছি অনেক ভালো ভালো কুকুরকে তারা রিটায়ার করে দিয়েছে, তারা একটা ওই 4 ফুট কি 6 ফুটের বা 4 ফুটের একটা খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছে, এবং পাখির মতন খাবার দিচ্ছে, এবং তাদের মাঝে মাঝে একটু ছেড়ে দিয়ে এক্সারসাইজ দিলে, না হলে তারা অসুস্থ হয়ে পড়বে, তাই জন্য। এর বাইরে তাদের আর, অথচ তার থেকে বাজে বাজে কুকুরকে তারা ডগ শোয়ে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার বুঝতে একটু সময় লেগেছিল। তখন আমি বুঝলাম যে এদের মানসিকতা, কুকুর ঠিক চেনে না। বেশিরভাগ এশিয়ান কান্ট্রিজ আমি দেখেছি, এবং আমাদের দেশেও আমি দেখেছি, এখনো দেখছি, যে কুকুরে ওরা জানে যে কুকুরটা জিতবে, সেটাই ভালো কুকুর। সে কুকুরটা কেন জিতলো, ভালো কেন, এইসব কারণ তারা জানবার কোনো দরকার নেই। যারা কুকুর পুষছে পয়সা দিয়ে, যারা আজকের দিনে পয়সা লোকেরা, সব বোঝার দরকার নেই। একটা ট্রেনার হ্যান্ডলার রেখে দিয়েছে, সে ট্রেনার হ্যান্ডলারকে ওরা পয়সা দিচ্ছে, এই ট্রেনার হ্যান্ডলারই যেটা বলছে সেটাই কিনছে, এবং তার মতে দক্ষ করছে। যখন কুকুর যারা বিক্রি করে, আগেকার দিনে একটা সম্মান ছিল। আমরা যখন ব্রিড করতাম, আমরা অনেক মানে কোটিপতি লোকেরা যারা আমাদের থেকে অনেক তারা মানে ভালো ভালো কথাই শুধু ভালোভাবে বলতো না, ও মানে রিকোয়েস্ট করে দরকার হয় বলতো, তোমার অ্যাডভান্স থাকলে অ্যাডভান্স দিচ্ছি, তুমি 3 মাস 6 মাস 8 মাসে যখন তুমি ব্রিড করবে আমাকে একটা ভালো বাচ্চা দিও। হ্যাঁ, এইরকম তাদের ছিল। তারা হয়তো শোতে যাবে না, হয়তো যাবে, কিন্তু তারা ভালোটাই চাইতো, এবং ভালো কেনার জন্য তারা একটা অপেক্ষা করতো একটা ভালো লোকের কাছ থেকে। কিন্তু আজকের দিনে এই কুকুরটা একটা কমোডিটি। মানে আজকে যেমন আপনি অ্যামাজনে অর্ডার দিলেন, প্যাকেটটা এলো, পড়ে আছে আপনার কি বলে টেবিলের ওপর, 7 দিন দেখছেন চলে গেছে, অথচ প্যাকেটটাও আপনি খোলেননি। মানে এখন যেমন একটা জিনিসের উপর জন্য আমাদের জাস্ট টাকার সঙ্গে তার ভ্যালুয়েশন না। কারণ একটা 20,000 টাকার কুকুর কি হবে, ওটা ডক্স করে লাভ নেই। বরঞ্চ আমি 1 লাখ টাকা দিয়ে ওর থেকে খারাপ কুকুরটা কিনে এনেছি ইম্পোর্ট করে, সেটা আমি শো করবো, কারণ ওটা 1 লাখ টাকা দাম। কারণ আমার কাছে ওই 1 লাখ টাকা কেন আর 20,000 টাকা কেন, এর মানেটাই আমি বুঝি না। তো যাই হোক, এই সবগুলো থাকা সত্ত্বেও আজকের দিনে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটা নিয়ে এসেছি, যেখানে আমি এটা নিয়ে আরো বিস্তারিত বলবো, কিন্তু বেশি বড় তো করতে পারছি না। প্রতিটা প্রতিবেদন আমাকে 10-12 মিনিটের উপর শেষ করার চেষ্টা করি, যদিও হয়ে উঠছে না। কিন্তু আপনাকে বলি, এইবার দেখুন, একটা কুকুরকে আপনি যখন রাখছেন, প্রথম মানে বলি একটা কুকুরের গ্রোথ পিরিয়ডটা মোটামুটি মানে ম্যাক্সিমাম গ্রোথের যে স্পার্টটা, সেটা 4 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস, এই হচ্ছে একটা গ্রোথের পিরিয়ড, যে খুব তাড়াতাড়ি বাড়ে। প্রথম মানে একটা ফিমেল হিটে আসে ওই 7-8 মাস বা 9 মাস, হ্যাঁ, কোনো না কোনো ক্ষেত্রে একটু বেশিও হয়ে যায়। তো যাই হোক, সেটা রেয়ার। এবং আমরা মানে এটাই গুরুদের কাছ থেকে শিখেছিলাম আগেকার দিনে, চাই যতক্ষণ না এই পুবার্টিটা আসছে, যতক্ষণ না তার ফার্স্ট যে পিরিয়ডের পর আপনি ব্রিডিং করলে বাচ্চা হতে পারে, ততক্ষণ অবধি গ্রোথটা থাকে। এটা স্বাভাবিকভাবেই তা থাকে, মানুষের ক্ষেত্রেও তাই।
এবং যদি ফিমেলের ক্ষেত্রে এটা থাকে, মেলও ওই 8-9 মাসের পরই আমরা দেখেছি তারা যদি ব্রিডিং করে তার বাচ্চা হতে পারে। তার মানে তারাও ওই সময় পুবার্টি এসে যাচ্ছে। যেই তারা আবার রিপ্রোডিউস করার মতন জায়গায় আসছে তখন তাদের মেন গ্রোথ পিরিয়ডটা ওইখানেই শেষ হয়ে যাচ্ছে। তাই আপনার মানে কুকুরের এই গ্রোথ পিরিয়ডটাকে আপনাকে ভাগ করে নিতে হবে। প্রথমে হচ্ছে একটা বাচ্চা নেওয়া, তাকে স্টেবিলাইজ করে, তাকে ভ্যাকসিন ট্যাক্সিন করে আপনাকে একটা জায়গায় আনতে হবে, যে জায়গায় যে কুকুরটা যে না আর আমার বিশেষ রোগ টোগ থেকে আমি বাঁচিয়ে নিয়েছি, এবার তাকে আমাকে অনেক অনেক রকম অনেক খাওয়াবো এবং ভালো ভালো জিনিস খাওয়াবো এবং এমনভাবে তাকে খাওয়ানো যাতে এই 3-4 মাস যে আমার হাতে সময় তাতে ম্যাক্সিমাম তার নিউট্রিশন দিয়ে ম্যাক্সিমাম গ্রোথটা যাতে পাওয়া যায়। যাই হোক, এইটা ভেবে নিলে এবং আপনারা চেষ্টা করবেন যে প্রথম 2-3 মাসের পর যেন ডগ ফুড বা ড্রাই ফুড থেকে, এটা আমার মতামত, আমি যা করে থাকি আমার কুকুরকে, আমি একদম ড্রাই ফুড খাওয়াই না, না খাইয়ে আমি চলে যাই ন্যাচুরাল ডায়েটে এবং কোনো অসুবিধা হয় না। তারা ন্যাচুরাল ফুড খায়, তারা ভালো থাকে। কুকুরের খাওয়া কখনো কম, যখন অ্যাডাল্ট হয়ে যায় কখনো ইচ্ছে একটু কম, কখনো একটু ইচ্ছে বেশি, এরকম হতে পারে। আপনারা ইচ্ছে কমে গেলে কোনো রকম চিন্তা করবেন না, 2 দিন কম খাবে আবার ঠিক হয়ে যাবে। তাকে যে পাল্টে নানান রকম আপনি দেবেন, তার অভ্যেসটা আপনি কিন্তু সেই মতন আপনি ওর সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছেন। তাহলে কি ওর এক্সপেকটেশন থাকলে আমি যদি আজ না খাই এটা, তাহলে আমাকে অন্য কিছু দেওয়া হবে, সেটা না খেলে আর একটা কিছু দেওয়া হবে। এটা যেমন আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা করি এবং আমাদের ছেলেপুলেদের এই যে আমরা প্যাম্পারিং করি, সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওটা আমার সাবজেক্ট নয়। কিন্তু আপনাদের বলি, আপনাদের লাইফ সিম্পলিফাই করার জন্যে, ওর লাইফটা ভালো করার জন্যে আজকে আমি আর এটা বেশি লম্বা করছি না। আপনাদের এই ন্যাচুরাল ডায়েটের মধ্যে অফকোর্স আপনারা জানেন যে কার্নিভোরাস অ্যানিমাল, তাদের 4টে বড় বড় দাঁত আছে, যেটা ক্যানাইন টিথ, ওপরে 2টো নিচে 2টো, যারা মাংস ছেঁড়ার জন্য তাদের ভগবান ওইভাবে তৈরি করেছে। কিন্তু এবার তাদের আপনি ভেজিটেরিয়ান খাইয়ে রাখছেন বা নানান রকম খাইয়ে রাখছেন, সেটা আজকের দিনে মানুষ যারা পুষছে তাদের কিন্তু সেই লিবার্টিটা দিতে হবে। কেন, কোনো উপায় নেই। কারণ আজকে একটা ভেজিটেরিয়ানের বাড়িতে তাকে আপনি বলতে পারেন না আপনি মাংস কিনে আপনার কুকুরকে খাওয়ান, কেন তারা সবাই ভেজিটেরিয়ান খায় এবং তার ভেজিটেরিয়ান খাইয়েই পুষুক। তার মধ্যে কি একটু ম্যাক্সিমাম প্রোটিন বলতে পারেন, ডায়েট গ্রোথ পিরিয়ডে যেন পায়, বা অনেক জিনিস আছে, ডাল বা অনেক মিলেট ইত্যাদি ইত্যাদি আছে, তাতে প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম, এরকম করে যাতে তাদের ম্যাক্সিমাম নিউট্রিশনাল গ্রোথ পায় সেটা দেখতে হবে। এগুলো আপনারা নিজেরা একটু ভাববেন এবং সেটা একটা আপনাদের মতন করে ভেবে নেবেন। কিন্তু আমি যেটা বলবো যে ওদের আপনারা অনেক ভ্যারাইটি তো মানুষের মতন দিতে পারবেন না, তাই তাদের সাপ্লিমেন্টেশনের প্রশ্ন আসছে, ভিটামিন মিনারেলের, সেগুলো ডেফিসিয়েন্সি হতে পারে, আমাদেরও হয়। আমরাও একটু বয়স হলেই আমরা কিন্তু ওই সাপ্লিমেন্টেশন করি, কারণ আমাদেরও খাওয়া দাওয়ার ভ্যারাইটি কমে যায়, আমরাও তখন একটু পছন্দ অপছন্দের মধ্যে লিমিট করে নিই, আমাদেরও কিছু কিছু ডেফিসিয়েন্সি শরীরে আসতে থাকে। তো যে কারণে এগুলো পরে প্রতিবেদনে আসবো, ডিসকাস করব, কেন এই 10, 12, 15 মিনিটের মধ্যে করলে আপনারা শোনেন এবং তার বেশি করলে আপনারা শোনেন না। তাই জন্য আমি তাই রাখলাম, শুনবেন। এটা 7 নম্বর হলো, এরপরে আসছে 8 নম্বর, এরকম ভাবে আমি পরের পর বলতে থাকবো। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনি একটা মানসিকতা তৈরি হয়ে যাবে যে কি এক্সপেক্ট করতে চলেছেন, কি করা উচিত, এটা আপনি আপনার ভাবনাটা একটা দিকে শুরু হয়ে যাবে। শেষ করলাম, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন অ্যানিমাল লাভার যারা, এবং শেয়ার করুন অ্যানিমাল লাভারদের সঙ্গে। এবং আমি আপনাদের বিভিন্ন অ্যানিমালসের ওপর বলবো। কুকুরের বিষয়ে একটু বেশি বলি, কেন ওটার বিষয়ে আমি হয়তো একটু বেশি নিশ্চয়ই আমি মনে করি আমার যতটুকু জ্ঞান তাতে আমি একটু বেশি জানি অন্যান্য সাবজেক্টগুলোর থেকে। শেষ করলাম। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ সুন।